एक बात माननी पड़ेगी, साले 4 लोग हो लेकिन क्या उत्पात मचा के रखे हो। सिराज को मारा, रबाडा को मारा, राशिद खान को मारा, जेसन होल्डर को मारा, किसी को नहीं छोड़ा। किसी को नहीं দ্য छोड़ा। বেস্ট অফ কেকেআর কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পারলাম। সেই ফিন অ্যালেন কলকাতায় দেখতে পেরেছি আমরা, ওয়ার্ল্ড কাপের সময় 33 বলে সেঞ্চুরি মেরেছিল, এই ম্যাচের মধ্যে আবার 93। সাম 90s আর বেটার দ্যান 100s, তাই তো? একদম 100 ম্যাচ ছিল এটা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হোম গেম হিসাবে। 100th গেমে কিন্তু কলকাতার যে ফ্যানরা এসেছিল স্টেডিয়ামে, তাদের কিন্তু পুরো এন্টারটেনমেন্ট কিন্তু কলকাতা দিয়ে গেল এই ম্যাচের মধ্যে। হ্যাঁ, সত্যি তাই। তো কোনো বোলারকে ছাড়েনি, কলকাতার বেস্ট অফ কেকেআর আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পারলাম। এই কলকাতা এতদিন ছিলটা কোথায় সেটা ছিল আমাকে বল। কোথায়? প্রথম দিকে যদি 6টা গেম এইভাবে হেরে না আসতো, হ্যাঁ। কলকাতা কিন্তু আমার যদি ওভারঅল দেখি লাস্ট 6টা ম্যাচের মধ্যে কিন্তু 5টা ম্যাচ অলরেডি জিতে বসে আছে। লাস্ট 6টা ম্যাচে 5টা জিতেছে। তাহলে এই টেম্পারমেন্টটাই যদি প্রথম দিকে দেখাতে পারতো, একটা কি দুটো ম্যাচ যদি জিততে পারতো প্রথম 6টা ম্যাচের মধ্যে, তাহলে কিন্তু কলকাতার এই অবস্থা হয় না। সেটাই। 15 পয়েন্টে আজকে এখন কথা- পৌঁছাবে যদি এখন জেতে, আর যদি আগে একটা দুটো ম্যাচও জিতে থাকতো 17-19 পয়েন্টও মানে পৌঁছাতে সেটা হয়তো পরের ভরসায় থাকবে আর ওদিক কি। দিয়ে শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার তিনজনে খুব সুন্দর ট্রাই করেছে, খুব সুন্দর চেষ্টা করেছে Last রানটা অব্দি চেস আর কি। করা। 247 রান, এটা রেয়ারলি চেস হয়, যদিও এখন অতটাও রেয়ারলি নেই না, এখন না, আইপিএল এর না। যদি আমরা দেখি। তবে ভালো চেষ্টা করেছে ওদের দুজনের। আর কলকাতার এখন বর্তমানে সিনারিও কি দেখাচ্ছে যে প্লে অফে আদৌ উঠতে পারবে কিনা এই অবস্থার থেকে। যদি সব জেতে 15 পয়েন্ট হবে, 15 পয়েন্ট, এটা নিয়েও আমরা আলোচনা করবো শেষে ভিডিওর লাস্টে আলোচনা করছি এটা নিয়ে। তো এই ম্যাচ নিয়ে সবার প্রথমে আসা যাক, যেটা সব থেকে বড় হাইলাইট কলকাতার ব্যাটিং। ও। ঠিক আছে, টসে জিতে এখানে পরিষ্কার কলকাতা। তবে একটা জিনিস কি বলতো, দেখা যায় কলকাতা এই পুরো হিস্ট্রি, এই ম্যাচটা বাদ দিয়ে যদি এর আগে অবধি আমরা দেখে আসি, তাহলে কলকাতা কিন্তু যতবারই তোর আগে ব্যাট পেয়েছে ততবারই কিন্তু কোল্যাপস করেছে। ঠিক আছে, কলকাতার এই বছর স্ট্রং পয়েন্ট যে লাস্ট কটা ম্যাচ জিতে আসলো, প্রথমে যে কটা ম্যাচে কিন্তু বোলিং পেয়েছে কলকাতা, এখানে নিজের হ্যাঁ, তুই এই full ম্যাচে দেখ potential না, দেখাতে পেরেছে। তুই এই ম্যাচে দেখ না, যদি 247 রানও 6 ওভারে কত রান ছিল? সেটাই তো 6 ওভারে কত 53 রান ছিল। তো টিমের চেঞ্জেস বলতে গেলে কলকাতার মধ্যে পাথিরানাকে এনেছে, কিন্তু এনে সেরকম কোনো লাভ হয়নি। 8টা বল করে বেচারা আবার বসে পড়েছে। যা বোঝা যাচ্ছে, আমরা ভেবেছিলাম কি যে পাথিরানার হয়তো যে প্রবলেম নেই কোনো, হয়তো খেলাচ্ছে না, আমরা এটা ভাবতাম যে উইনিং কম্বিনেশন ভাঙবে না, কিন্তু না, এটা বোঝা গেল এই ম্যাচের মধ্যে যে পাথিরানা কিন্তু আসলেই চোটই ছিল। তো তার মানে কি পাথিরানাকে একটা খেলে কি মোটামুটি বুঝতে, মানে আমাদের কি একটুখানি মানে না। আনন্দ দিয়েছে? এটা হতে পারে, জানি না। পাথিরানাকে মানে অনেকদিন ধরে আমরা ডিসকাস করছিলাম পাথিরানা কোথায়, পাথিরানা কোথায়, কিন্তু ও 100% কেন 50% ফিট না। না, 50% আজকে 8 ম্যাচ বল দেখে করে বোঝা মাত্র গেল। বসে হ্যাঁ। তো যাই হোক, কলকাতার ব্যাটিং এর উপরে আসি আমরা। টিমে সেরকম কিছু চেঞ্জেস হয়নি এর উপরে। কাল বৈশাখী তো ঝড় শুনেছি। হ্যাঁ, তো না, কলকাতার ব্যাটিং এর মধ্যেই আমি একটা কথা আগে বলতে চাই। আগে তুই একবার জিটির বোলিং এর স্কোর কার্ডটা শোন, ঠিক আছে? সিরাজ 4 ওভারে 50, হ্যাঁ। রাবাডা 4 ওভারে 40, রাশিদ খান 4 ওভারে 57, যে কিন্তু অরেঞ্জ ক্যাপের লিস্টে, পার্পল ক্যাপের লিস্টে রয়েছে কিন্তু অলরেডি, ঠিক আছে, 16টা উইকেটের সঙ্গে। তো 4 ওভারে 57 হচ্ছে রাশিদ খান। আরশাদ খান এসেছিল 1 ওভারে 22 খেয়ে, বেচারাকে আর বলই দেয়নি। এই মানে হচ্ছে ধাগা কলকাতার খোল দিয়া, ব্যাটিং। ধাগা। হ্যাঁ, ধাগা খোল দিয়া। এই হচ্ছে কলকাতা আজকে মার ব্যাটিং মারকে করেছে। ধাগা খোল দিয়া। কার জন্য? মেনলি ও আজিঙ্ক্য রাহানে। সরি না না ফিনালেন। और इस भरम में मत रहना कि मैं यहाँ तेरे लिए आया था। नहीं, मैं यहाँ अपने दोस्त के लिए आया था, अपने यार के लिए आया था मैं। এলিয়ান এলিয়েন। আমরা তো এলিয়ান তো হ্যাঁ, তো যাই হোক, আমি এখনো এই কথাটা বলবো যে ফিনালেনের সঙ্গে টিম সাইফার্টকে যদি প্রথম থেকে ওপেন করাতো, প্রথম থেকে না হলেও কয়েকটা ম্যাচ হারার পরে 3টে ম্যাচ হারলো, তারপর থেকে যদি করাতো, মানে আমি সব ভুলে গিয়ে আমি শুধু এদের দুজনের উপরে যাব। তোরা যা ভাই, গিয়ে যা পারবি মার, আমার হচ্ছে এটা কথা। একটা কনফিডেন্স যদি দিত না, হ্যাঁ। আজকে কেকেআর কিন্তু এই জায়গাটাতে এত স্ট্রাগল না, এতটা স্ট্রাগল করতো না এখান দিয়ে। তাহলে কলকাতা কিন্তু এই জিনিসটা করা ভুল, একটা ভুলই বলতে পারা যায় যে এই জিনিসটা কিন্তু করতে পারেনি ওদিকে। তো প্রথমে আজিঙ্ক্য রাহানের উপরে আসে, একটা নেগেটিভ জিনিস দিয়ে শুরু করি। আজিঙ্ক্য রাহানে যে বলটাতে আউট হলো, একটা ম্যাচ বল তুই আমাকে যে আজিঙ্ক্য রাহানে ব্যাটিং এ ঠিকঠাক করে একটা ম্যাচই করেছে মাত্র। হ্যাঁ, একটা হয়েছে, একটা হ্যাঁ, ম্যাচই যেটা তো করেছে। 85 নাইট হ্যাঁ, মতো করেছে। 12খানা ম্যাচে সুযোগ পেলো, ওপেনিং করতে সুযোগ পেলো, বেস্ট মানে স্লট যেটা টি-20 ব্যাটিং এর সেটাই মধ্যে তো। মানা হয়
সেই নিজে- সুযোগেও কিন্তু কোনো কাজ, যে বলটাতে আউট হলো ভাব তুই, পুরো সেটাই তো বললাম। স্লটের বল, উইকেটের বল। নিজে ক্যাপ্টেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমি ড্রপ হব না, হ্যাঁ। সেখানে এই পারফরম্যান্স, তাই বলে এই পারফরমেন্স, আর নিজে রোহিত এটা মানা শর্মার যায় মতো না। প্লেয়ার নিজেকে ড্রপ করতে পারে টিম থেকে, হ্যাঁ। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ প্লেয়ার ড্রপ করতে পারে, অবশ্যই। যে আমার এখন আমি ফিল করছি না যে আমি এখানে গিয়ে আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারবো। আজিঙ্কে রাহানে কেন পারবে না? প্রথম থেকে এই জিনিসটা করলে কিন্তু একটা ক্যাপ্টেন, আমি এতদিনে 12টা ম্যাচের কিন্তু একটা এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন পেয়ে যেতাম, নতুন যদি রিঙ্কু সিংকো করা হতো। এই হিস্ট্রিতে এরকম অনেক ক্যাপ্টেন আছে যে ইয়ান মর্গানই performance- তো আছে, সেটাই তো, ইয়ান মর্গান তো নিজে তারপর হ্যাঁ, তো তারপরে গৌতম গম্ভীরও ছিল, হ্যাঁ, গৌতম যখন গম্ভীরও নিজে করেছে, দিল্লিতে, দিল্লির হয়ে হ্যাঁ করেছে। দিল্লির 6টা ম্যাচে 5টা হ্যাঁ। হেরেছে, ও কি করেছে, ক্যাপ্টেনশিপ ছেড়ে দিয়েছে। তাহলে এখান থেকে করলে তাহলে এটা তো। পারতো না আজিনকে রাহানে হ্যাঁ। করতে? নালে এইরকম টিম নিয়ে যা লাস্টে আমরা লাস্ট 6টা ম্যাচ দেখলাম, এরকম টিম নিয়ে এত সহজে কিন্তু হেরে যেত না কলকাতা। না, না। ঠিক আছে, যেই অন team পেপারে বোলাররা নেই, কিন্তু ব্যাটসম্যানরা যা চেয়েছিল তাই তো পেয়েছে, এমন তো না যে ব্যাটসম্যানরা কেউ নেই। সেটাই তো, এই ম্যাচ হ্যাঁ। দিয়ে তো প্রমাণ, কিন্তু আবার জিতিয়েছে কারা? যে প্রমাণ। কটা ম্যাচই বোলাররা জিতে। হ্যাঁ। এটাই হচ্ছে ভাই অদ্ভুত ব্যাপার কলকাতার এই বছরে। কিন্তু যাই হোক, নেগেটিভ জিনিস আমরা সাইডে রাখবো। Side রাখ। এখন হচ্ছে ফিন অ্যালেনকে নিয়ে বলতে চাই ভাই, ওরে ক্যাচ মিস, ঠিক আছে, Match এরকম miss প্লেয়ারে, বলবো না, কিন্তু catch miss এরকম প্লেয়ারে ক্যাচ মিস তো করলে কপালে ভাই কষ্ট আছে। খামিয়াজা ভুগতেই হবে ভাই। বিরাট কোহলির ক্যাচ মিস করেছে, সেঞ্চুরি মেরে গেছে। ফিন অ্যালেনের 33 ক্যাচ মিস করেছে, ওহ। সেখান থেকে কিন্তু 93 কে জানি মেরে গেছে DSP মাত্র। সিরাজ। হ্যাঁ, DSP সিরাজ। না, আমার সবথেকে মজার হ্যাঁ, জিনিস হ্যাঁ, ওটাই লেগেছে, সিরাজের বলে হোল্ডার ক্যাচ মিস, হোল্ডারের বলে সিরাজ ক্যাচ মিস। দুজনে কিন্তু দুজনে তবে বদলা ভাই কি বলবো, ক্যাচ Catch- দেখ, একটা এই ম্যাচেও কিন্তু 4-5টা ক্যাচ মিস। সেটাই তো বলছি, প্রথম মনে সিরাজ না, হোল্ডার দিয়ে শুরু, হ্যাঁ। সিরাজ দিয়ে মানে মধ্যখানে, আর ওয়াশিংটন হ্যাঁ, সুন্দর, ওয়াশিংটন তারপরে সুন্দর। হচ্ছে তো আরশাদ খান, এরা আরশাদ প্রত্যেকে প্রত্যেকেই না, আমি ফিনালের কথা আসি, হ্যাঁ। এই ক্যাচটা ভাই ইজি ক্যাচ, ইজি ক্যাচ ছিল, এইভাবে ধরবে না, এইভাবে ধরবে, এই হ্যাঁ, ওটা কম্বিনেশনে confusion ক্যাচই ছিল, ধরতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তবে এইবার আইপিএল এ কিন্তু অলরেডি 100 প্রায় 200টা ক্যাচ মিস হয়ে গেছে অলরেডি। আমরা 3-4 ম্যাচ আগে বলেছিলাম 175টা, সেখান তার মানে থেকে কিন্তু 10-12টা 15টা মোটামুটি হয়ে catch গেছে। এই বছর আইপিএল এটা দেখাচ্ছে। আমি কি বলি, আইপিএল এর সিগনেচার যে ইয়েটা, লোগোটা কেমন এরকম করে না? আমি বলি এরকম এরকম মানে করতে catch miss। ক্যাচ মিস, সেই পাকিস্তানি ওই সিনটা করে দিতে পারে কিন্তু আইপিএল এ, খুব মজা হবে তাহলে। তো যাই হোক, মজাক সে হাটকে, ফিন অ্যালেনের যা ব্যাটিং আমরা দেখতে পেয়েছি, গত এক ম্যাচ আগেও সেঞ্চুরি দেখতে পেয়েছি আমরা, তার আগে যে কদিন খেলে গেছে 30 রান করলেও কিন্তু যে একটা টি20 বেস্ট ব্যাটারের মধ্যে পড়ে, যে কেন ফিন অ্যালেন কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম আমরা, এই ম্যাচের মধ্যেও দেখতে পারলাম। সেম ওয়ার্ল্ড কাপে তো রাবাডার এই মতো, সিরাজের মতো প্লেয়ার, যে হচ্ছে তোর এই বছর জিটির বোলিং বেস্ট বোলিং কিন্তু পুরো আইপিএল এর মধ্যে, সেই রকম টিমের বিরুদ্ধে 247, আর আগুয়াইটা কিন্তু ফিন অ্যালেনই করেছে। অ্যালেন। রাবাডা, তারপর সিরাজ, রাশিদ খান, কাউকে ছাড়েনি ভাই, সেটা তো কাউকে বললাম, ছাড়েনি, কারোর মধ্যে ফিনালেনকে মনে হয় বলেনি ডাগ আউট থেকে যে ভাই চারও আছে, যে চার মারাও আছে টি20 তে। তোতে নখানা না 10টা 6 মেরেছে। তাহলে ওরে তুই তোর ইয়ে করেছে, প্রত্যেকটা বোলার আসছিল প্রথমে একটা কি দুটো বল, 1-2 বলের মধ্যে কনফিডেন্স পুরো চুরমার করে দিচ্ছে, চুরমার করে 6-4 মেরে দিচ্ছে, দিয়ে একদম। ফিন অ্যালেন ভাই মানে কি বলবো, এটা এক্সট্রা অর্ডিনারি খেলে এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার এমনিতেও আমি বলবো, অবশ্যই। কারণ যেদিন খেলেও সেদিনকে কিন্তু আর এদিক ওদিক তাকাতে হবে না। না। সুনীল নারিন যেমন ছিল, ফিন অ্যালেন, টিম সাইফারও একই লেভেলের, ক্রিস গেল লেভেলের, যে সব এরকম ধরনের প্লেয়ার কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এর সাথে সাথে রয়েছে প্রথম 6 ওভারে কিন্তু রান কম হয়েছিল, বলতে গেলে রান প্রথম 6 ওভারে 56 হয়েছিল, যেটা দেখা যায় টি20 ক্রিকেটে সেটার পুরো উল্টোটা হয়েছে আজকে। প্রথম 6 ওভারে 56, পরের 5 ওভারে 82। ও তারপরেগুলো তো বলছি না আমি, যে প্রথম 6 ওভার আর 5 ওভারে কম্পারিজন করছি শুধু, পরের 5 ওভারে টোটাল 82 রান হয়েছে, মানে টোটাল না, শুধু 82 রান শুরু হয়েছে। 82 রান। তাহলে আর আঙ্কিশ রাঘবংশীর তারিফ করতে হবে, 5টা এই বছর কিন্তু টোটাল 7টার মধ্যে 5টা হাফ সেঞ্চুরি এই বছর আমরা দেখতে পেয়েছি। না টোটাল আইপিএল এ, টোটাল আইপিএল এ ওর 7টা রয়েছে, বেস্ট এতদিনে জানা কথা যে ওর মনে হয় মানে তার মানে কি এইটাই এই সিজনে হচ্ছে তার বেস্ট 400 রান কমপ্লিট করে ফেলেছে, 400 রান কমপ্লিট করেছে, Best ইমার্জিং প্লেয়ারের লিস্টেও রয়েছে। আর তুই এখান থেকে ওর যে ম্যাচুরিটি, মাত্র 21টা বছর বয়স, কলকাতার জন্য কত বড় একটা অ্যাসেট, দারুণ ছিল, কত বড় একটা অ্যাসেট ভাব। এই আঙ্কিশ ওকে নিয়ে সেটাই বলতে চাইছি আমি, যে পুরোপুরি ভেঙেই বলছি যে কত বড় একটা অ্যাসেট, যে 21 বছর বয়স মাত্র, ওকে যদি ঠিকঠাক গ্রুম করে, কিছু না হলেও 10 বছর আছে আরো, অবশ্যই কিছু না হলেও। মানুষ পাল্টে ফেলে টিম, আমি মানছি,
কিন্তু কিছু না হলেও 10 বছর খেলাতে হবে কলকাতা মিনিমাম। না একটা ভালো প্লেয়ারকে কেকেআর ভাই আমাদের দিচ্ছে। আমি সব সময়ের জন্য বলে আসি এটা, আঙ্কিশ রঘুবংশী এখনো বলবো, আঙ্কিশ রঘুবংশী ওপেনার হিসাবে খেলাও, আঙ্কিশ রঘুবংশী আরো বেস্টটা দেখতে পারবে। পুরো শুভমান গিলের একদম প্লেয়ার, ডিটো প্লেয়ার একদম। আজকেও তো কত যখন হ্যাঁ ওই যে ম্যাচুরিটিটাই, যখন দরকার ছিল ও সেকেন্ড ফ্যাডেল খেলছিল ইয়ের সাথে, ফিনালেনের সাথে শর্ট রান দিয়ে যেটা 120-25 এরকম স্ট্রাইক রেটে খেলছিল। যখন ফিনালেন আউট হলো, যখন দরকার ছিল আদৌ টিমে, ক্যামেরন গ্রিনের সাথে, ক্যামেরন গ্রিনের সঙ্গে যে পার্টনারশিপটা করলো, যে তোর প্রথম যতদিন তোর বলের পর বল বেড়ে যাচ্ছে, ও স্ট্রাইক রেটও কিন্তু বাড়িয়েছে সেরকম করে, 30 থেকে 40 বলের মধ্যে গিয়ে 230 স্ট্রাইক রেটে খেলেছে। এই যে এক্সিলারেশনটা, এই যে ম্যাচ কন্ডিশন বুঝে যে আমি এখানে খেলতে পারবো না তো ছেড়ে দেবো, আর না হলে আমি ফুল চেষ্টা করবো, আউট হলে হয়ে গেলাম। কারণ আমার কাছে রিঙ্কু সিং অলরেডি পড়ে আছে না, মানে আজকে সেটাই দেখলাম, আজকে যদিও নামায়নি ওকে, যদিও যে শুধু অ্যাজ এ ব্যাটার না ফিনিশারও আজকে খেললো। হ্যাঁ অ্যাজ এ ফিনিশার, এটাই ম্যাচুরিটি, এটাই যে ওর গায়ে জোরও আছে যে আমি লাস্টে যখন স্লো ওভারে দরকার হবে আমি কিন্তু বল মেরে একবারে 22 রান নিয়েছে মোহাম্মদ সিরাজের 19 নম্বর ওভারটায়। তাহলে ভাব ওই জায়গাতে ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার ওই দিকে তাকিয়ে দেখছে। আর ক্যামেরন গ্রিনও বলতে হবে ভাই পয়সা উসুল, প্রথম দিকে যত গালাগালি দিয়েছি সব ফেরত নিয়ে নিলাম। লাস্ট যে কটা ম্যাচ দেখলাম 6টা-7টা ম্যাচে কিন্তু ক্যামেরন গ্রিন বলে ব্যাটে দুদিক থেকে আজকে তো পুরো রেঞ্জ হিটিং দেখা যাচ্ছে ক্যামেরন গ্রিন একটা সাইড। এটাই তো বললাম যে শুধু 4 মানে কি বলবো, মানে আজকে 4-এর খেলা ছিলই না, শুধু 6 হ্যাঁ যেটা বললি, এটা বললি বলে মনে পড়লো আমার, কলকাতার ইতিহাসের সব থেকে এক ইনিংসে 6 রেকর্ড কিন্তু এই ম্যাচে হয়েছে। 22টা 6 হয়েছে, এর আগে 18টা 6 ছিল সেই পিবিকেএস এর এগেইনস্টে, আর দিল্লিরও ছিল। হ্যাঁ দিল্লিরও ছিল, দিল্লির 18টা 17টা এরকম, না 18টাই ছিল, 18টা ছিল। ও যাই হোক, তাহলে এই ম্যাচের মধ্যে কিন্তু হাইয়েস্ট, আর জিটিও সব থেকে হাইয়েস্ট 6ও খেয়েছে। কিন্তু আমি তো ভেবেছিলাম সানরাইজের যে তোর 24টা মনে ছিল সানরাইজার হায়দ্রাবাদ, আর দুটো হলে যখন 22টা হয়েছে তারপরে কিন্তু একবার 3 বল বাকি ছিল। আমি ভাবছিলাম এটা তারপর একটা 6 হলো না, একটাও 6 হলো, ওইটাই আফসোস ছিল। ঠিক আছে চলে, কলকাতা অনেক রেকর্ড করে এসেছে, অনেক রেকর্ড অনেক কিছু ভেঙেও গেছে। তো যাই হোক 247 রানের টোটাল দিয়েছে, যেই টোটালটা অ্যাচিভ করা কিন্তু একমাত্র যারা পারতো তারা 3জনই কিন্তু খেলে গেছে এখান থেকে, জিটির মধ্যে বলতে গেলে তারা 3জনই খেলে গেছে, পারেনি, ভালো ট্রাই করেছে। আর ওদিকে কলকাতার যদি বলি আমরা, এই সেকেন্ড হাফে এসে কিন্তু অনেক টিমের থেকে কলকাতা কিন্তু অনেক ভালো খেলেছে, অনেকগুলো টিমের থেকে। পাঞ্জাব বল, তারপরে হচ্ছে এলএসজি বল, হ্যাঁ এলএসজি, এরা তো নিচে, আমি নিচেদের বাদ দিচ্ছি, পাঞ্জাব, সিএসকে, আর এদের থেকে কিন্তু অনেক বেটার খেলেছে লাস্ট, মানে সেকেন্ড হাফের পর থেকে বিশেষ করে। অবশ্যই লাস্ট হায়দ্রাবাদের কথা ভাবনা যে 75 রানে কত রানে বান্ডিল হয়ে গেল, তাহলে রাজস্থান লাস্ট 7টা ম্যাচে 5টা হেরে এসেছে, তাহলে সেখান থেকে সেখানে দাঁড়িয়ে কলকাতা লাস্ট অনেক কেকেআর দেখছি লাস্টে এটা নিয়ে বলছি যে কি সিন, মানে আছে নাকি আদৌ চান্স কোনো রকম আছে নাকি। তো কলকাতার বোলিং এর উপরে যদি আসি আমরা, কলকাতার বোলিং একটা বোলার, ঠিক আছে আমাকে একটা কথা বল, একটা বোলার আর কত সার্ভিস দেবে একটা টিমকে? সত্যি তাই, আর কত সার্ভিস দেবে একটা টিম? প্রথম থেকে, ঠিক আছে যবে থেকে কলকাতাতে জয়েন হয়েছে, হয়তো দর্শকরা বুঝে গেছে কার নাম বলছি, তবে থেকে ভাই এই মানুষটার সত্যি তাই 200 গেম খেললো, কিন্তু 200তম গেম খেললো কলকাতা। আমি একটা ক্লাব, হ্যাঁ অবশ্যই একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে সুনীল নারিন। তুই যখনই দরকার হবে পাওয়ার প্লেতে কিন্তু 2-3 ওভারে 40 রান হয়ে গেছে, সেইখানে একটা ওভার করলো সুনীল নারিন, ওদের রান গিয়ে কত দাঁড়ালো? 60-এর নিচে। তাহলে ওইখানে একটা ওভারের ইম্প্যাক্ট, তা ওভারে প্রথম বলে উইকেট ছিল, ঠিক আছে অ্যাসেট হ্যাঁ প্রথম বলে উইকেট ছিল, এই একটা গেল। প্লাস যখন দরকার ছিল শুভমান গিল আর জশ বাটলার, দেখা যাচ্ছিল 30 বলে 70-80 রান বাকি ছিল, যখন চান্স ছিল পুরোপুরি যে জিটি হয়তো এখান থেকে জিততে পারে, কামব্যাক করতে পারে, কে আসলো? সুনীল নারায়ণ এসে কিন্তু শুভমান গিলের ক্যাপ্টেনের উইকেট তুলে নিয়ে চলে গেল। আর কি চাই এর থেকে তুই বল? সেটাই, সেঞ্চুরি চাই, সেঞ্চুরিও আছে, ব্যাটিং চাই, ওপেনিং করো, ব্যাটিং করে দিচ্ছি, তা আবার 200 স্ট্রাইক রেটের উপরে, মানে ফুল মানে প্যাকেজের একটা প্লেয়ার পেয়েছে। ভাই আজকে যারা খেলা দেখতে গেছে তাদের কিন্তু ফুল পয়সা। আর আমার মনে হচ্ছে কি বলতো, রাসেলের মতনও তাই, যে আমি কলকাতাকে যখন শুরু করেছি আমি শেষ দেখো জিয়েঙ্গে তো यही मरेंगे तो यही, এটা হচ্ছে সুনীল, একদম সত্যি সুনীল নারায়ণের জন্য এটা, ঠিক আছে। আর পাথিরানাকে নামানো হয়েছিল, আজকে চেষ্টা করা হয়েছিল পাথিরানাকে নামানোর, সবাই এটাই বলছিল যে পাথিরানা কোথায় 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 কোথায়। তো আমি যে প্রথম ওভারে পাওয়ার প্লেতে কিন্তু বল করতে দেখা গেছে আজকে পাথিরানাকে, ঠিক আছে পাওয়ার প্লেতে কিন্তু বল করে না, আমার মনে হয় এক ওভারও করেনি এখনো অবধি চেন্নাইয়ের হয়ে। হ্যাঁ এটা ঠিক, না করেনি, এই কলকাতার হয়ে না করায়নি, ওকে আনতোই 10-11 ওভারের পর থেকে।
তো পাথিরানাকে দেখা গেছে 7 রান দিয়েছে, ভালো বল করে, ভালো ওয়াইড কিং জানা কথা, আর্শদীপের উপরে যদি কেউ থেকে থাকে সেটা কিন্তু পাথিরানা। সেটা আমরা সিএসকে সময় থেকে বলে এসেছি, এটা আমরা কনসিডার করে রেখেছিলাম যে পাথিরানারে এক্সট্রা 5 রান থাকবে ওয়াইডের, ঠিক আছে, 4 ওভারে 5টা ওয়াইড ধরে রাখবো আমরা। তো তারপরেও 2টো ওয়াইড দেওয়ার পরেও কিন্তু 7 রানই খেয়েছিল পাওয়ার প্লের ওভারে এসে। তো এটা একটা দিক। আর পরে এসে 2 বল করতে গিয়ে কিন্তু চোটের জন্য আমরা প্রথমে আলোচনা করলামই ওটা, যে চোট কিন্তু রয়েছে, আশা করছি পরের ম্যাচে আর খেলবে না, ঠিক আছে, এই সিজনে আর দেখা যাবে না। এই দেখ, আর সৌরভ দুবের কথাও বলতে হবে। সৌরভ দুবে লাস্টে, সৌরভ দুবে তো না, সৌরভ দুবে এসে 19th ওভারটা ভালো বল, 2 ওভারে 45 ছিল। সৌরভ দুবের কথা যখন বললি একটা কথা বলে নি, ঠিক আছে, তোকে প্রথম ওভার বল দিয়েছে, ঠিক আছে, 3 বল ডট দিল, ঠিক আছে, প্রথম ওভারের কথা বলছি, সেখানে কি করে কনফিডেন্স হারিয়ে হোয়াইট বলে মানে হোয়াইট বলে 4 রান দেয়, ঠিক আছে, হ্যাঁ 15-16 রান রেখে 3 বল ডট ছিল, তারপরের যে 3 বল করতে গিয়ে 6টা বল করেছে। এমনি লেফটি বোলারের এমনি চাহিদা মার্কেটে, ঠিক আছে, 5 হাইট, তাহলে ভাই তোর মধ্যে আগের দিন বিরাট কোহলি আর ইয়েকে দাঁড় করিয়ে রেখেছিল 1 রান দিয়ে, ঠিক আছে, একদিকে আমরা তো ভেবেছিলাম বিশাল একটা ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে গ্রুম যদি ঠিকঠাক করে না, ওর জানিস তো ডোমেস্টিকে সেরকম কোনো রেকর্ড নেই কিন্তু, সেটাই জাস্ট পুরোপুরি স্কাউটের উপর কিন্তু এসেছে, আইপিএল যে ওর মধ্যে পটেনশিয়াল দেখেছে এর জন্য নিয়েছে। ডোমেস্টিকে খুব ভালো রেকর্ড, ফার্স্ট ক্লাসে এই করেছে ওই করেছে, কিচ্ছু না কিন্তু। আর এখন আমার মনে হয় ডোমেস্টিক থেকে মানে আইপিএলটা বেশি ফোকাস হচ্ছে, আইপিএল এ পারফরমেন্স করো, একটা জায়গায় যাই, বলছি না ইন্টারন্যাশনাল, আমি একটা জায়গায়, হ্যাঁ এখন ভাই আইপিএল এর মর্যাদা সবথেকে উপরে, হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়া টিমে টেস্ট বাদে ওডিআই তাও একটা আছে, কিন্তু টি20 তে তো অবশ্যই, টি20 তে অবশ্যই আইপিএল খেলো, টি20 রাস্তা ক্লিয়ার। হ্যাঁ, আর ওদিকে জিটির তো বললামই, সাই সুদর্শন চোট পেয়ে বসে পড়েছিল মাঝখানে, যে ওপেনিংটা ওরা চাইছিল সেটা পুরোপুরি অনেকটা গেছে, অনেকটা। আর জশ বাটলারকে কিন্তু সেরকম টাচে দেখা যাচ্ছিল না, যে ও আরো, আমি 2টো প্লেয়ার পুরো টি20 ক্রিকেটের ইতিহাসে 2টো প্লেয়ারকে আমি সব থেকে বেশি ভয় পাই, এক হচ্ছে জশ বাটলার আর এক হচ্ছে হেনরিক ক্লাসেন। যে কোনো ম্যাচ বের করে নিয়ে চলে যাবে, যে কোনো ম্যাচ। আর আজকে মনে হচ্ছে 10 ওভারের থেকে শুরু করে প্রথমে ওপেনিং এ নেমে 20 ওভার খেলে কিন্তু যে কোনো গেম বের করে নিয়ে যেতে। আর আজকে কি মনে হচ্ছে বলতো, জজবালকে দেখে হাঁপিয়ে গেছে, গরম স্নান করে গেছে, গরমের জন্য হয় না অনেক সময়, কলকাতায় যেই গরম আজকে, ঠিক আছে, তাহলে জজ বাটলার লাস্ট অবধি টিকে, যে ওর যে ইনিংসটা দেখলাম ভাই, অতটাও মানে বিশাল হাইফাই ইনিংস না, ইনিংস ভালো খেলেনি তো, আর আরো অনেক সুযোগ পেয়েছিল, প্রথম থেকে খেলছে, তবে যখন সাই সুদর্শনকে পরের বার নামালো, ওই জায়গাতে কি জেসন হোল্ডারকে নামাতে পারতো? অবশ্যই, হ্যাঁ, এই কথাটা ভালো মানছি যে হয়তো 20% চান্স ছিল জিটির জেতার, কিন্তু আমার মনে হয় জেসন হোল্ডারকে ওই জায়গাটায় নামালে কিন্তু আরো বেশি বেটার একটা চান্স থেকে যেত, বেশি চান্স, কিন্তু ইনজুরি থেকে কিন্তু আবার কামব্যাক করেছে। আমার যেখানে নামিয়েছে আমার 25 বলে 75 দরকার, একটা রেঞ্জ হিটার দরকার, যে নামবে খেলবে, 10 বলে 4টে 6 মেরে দিলেও আমার জন্য অনেক, তাই তো? অবশ্যই, এই জায়গাটা আমি এই জায়গাটা জেসন হোল্ডারের দরকার, জেসন হোল্ডারকে দরকার ছিল। তো যাই হোক, জিটির এখন যদি আমরা সিনারিও দেখি, কিন্তু আর একটা ম্যাচই বাকি আছে, 16 পয়েন্টে পৌঁছে গেছে। 16 পয়েন্টে আমরা দেখেছি প্রত্যেকটা টিমই উঠে যায়, ঠিক আছে। জিটির এখন সিচুয়েশন কি, মানে তার আগে আমি বলছি যে 13 ম্যাচ হয়ে গেছে, এখনো কিন্তু কিউ কার পিছনে লেখা নেই। এই ম্যাচটা জিতলে কিন্তু জিটির উপরে কিউ লেখা হয়ে মানে কোয়ালিফাই হয়ে গেছে, তার মানে বুঝিস তো কতটা এক্সাইটমেন্ট। তবে আমার মনে হচ্ছে এই বছর 16 পয়েন্টে দেখবি, 16 পয়েন্টে টিম কোয়ালিফাই করবে বেশি, 16 পয়েন্টে হয়তো একজন 18 পয়েন্টে যেতে পারে, ঠিক আছে। জিটি কিন্তু এখানে চলে যেতে পারতো, যেতে পারেনি, আর জিটি মানে একটা ম্যাচই আছে, আর একটা ম্যাচে গেলে 18 ম্যাচ মনে হয় 18 সিএসকে এর সাথে আছে, জিটির সঙ্গে সিএসকে এর আছে, সিএসকে হ্যাঁ, ওই সিএসকে এর ওই ম্যাচটাও ইন্টারেস্টিং হবে, সিএসকে এর হোম গ্রাউন্ডে, হ্যাঁ, এটা কিন্তু চাপ আছে, এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। জিটির এবার হচ্ছে কলকাতার কি সিনারিও, এইটাই হচ্ছে আমাদের মানে দর্শকদেরও জানার দরকার, আমাদেরও একটু বলার দরকার, চান্স আছে কি নেই। তো কেকেআর কে এখান থেকে ভাই পরিষ্কার হিসাব, অনেক কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে। নিউজটা খুব একটা ভালো না, যেটা আমি বলতে চলেছি এখন, কেকেআর এর সিনারিও কি আছে। এক তো সিএসকে কে পরের ম্যাচ হারতে হবে, একটা ম্যাচ হারতে হবে দুটোর মধ্যে, প্লাস পিভিকেএস কে পাঞ্জাব কিংস কে দুটোর মধ্যে একটা ম্যাচ হারতে হবে, এই দুটো প্লাস, এটা হাসবি না কিন্তু, রাজস্থানকে লাস্ট তিনটে ম্যাচই হারতে হবে কিন্তু কলকাতাকে জিতে, আর কলকাতার নিজের ম্যাচ তো জিততে হবে, বাদ বাকি দুটো। মানে এটা তুই ক্যালকুলেশন বলছিস নাকি দর্শকদের আমাকে কনফিউশনে রাখছিস? একটা কেকেআর ফ্যান হওয়া কতটা কঠিন আমরা এই ভিডিওর মধ্যে টের পাচ্ছি। ক্যালকুলেটর নিয়ে বসতে হয়েছে, ক্যালকুলেটর আবার এখানকার না, আমেরিকান ক্যালকুলেটর নিয়ে বসতে হয়েছে, যেটা হাইফাই। যা সিনিয়ররা দেখালি না, রাজস্থানের 3টে হারতে হবে, সিএসকে এর একটা হারতে হবে,
পিবিকেএস এর একটা হারতে হবে। এই হচ্ছে কলকাতা সিনারিও। এখন হয়তো প্রথম দুটো হলো আমি মেনে নিতাম, এই ম্যাচের আগে 3% চান্স ছিল কোয়ালিফায়ার, এই ম্যাচের পরে হয়তো 5% হবে খুব জোর গেলে, এর বেশি কিছু হবে না, কারণ জিটি এর মধ্যে ইনভলভ নেই। মানে তুই কি এখনো আশায় আছিস? না না, আমি আশায় নেই, আশায় বাঁচে চাষা, ঠিক আছে? তুই আমি চাষা ভাবছিস? না না, চাষা না। যাই হোক, কলকাতার ফ্যানরা দুঃখী হবেন না, ঠিক আছে? এই সিজন না হলে পরের সিজনে আছি আমরা, ঠিক আছে? পরের সিজনে আছি, ভালো করে কামব্যাক করবো। হর্ষিত রানাকে নিয়ে, পাথি রানাকে ফিট করে ভালো করে, হার্দিক পান্ডিয়াও আসতে পারে টিমের মধ্যে। আবার হার্দিক পান্ডিয়া না, হার্দিক পান্ডিয়াটা ঠিক আছে, চলো ওটা। তো যাই হোক, এই ভিডিও এখানে ছিল। আপনাদের কেমন লাগলো জানান। কলকাতার ফ্যান্সরা যারা আছেন নিরাশ হবেন না, আপনারা কমেন্ট করে জানান যে ম্যাচের উপর ম্যাচ আর এর আদার্স অন্যান্য ম্যাচের যে রিভিউ গুলো আনছি আমরা, এগুলো দেখতে থাকুন আমাদের সাথে। আর এর ক্যালকুলেশন কেমন লাগলো, মানে তোর কেকেআর কোয়ালিফিকেশন তো অন্যান্য ম্যাচগুলো ইন্টারেস্টিং হচ্ছে। কলকাতা হয়তো চলে গেছে, কিন্তু অন্যান্য ম্যাচগুলো, খেলাগুলো কিন্তু ভালো ভালো। এরপরে মেন ম্যাচগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা রিভিউ নিয়ে আসবো আমরা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, 90%-এর উপরে কিন্তু এরকম পাবলিক রয়েছে। তো এই জিনিসটা কিন্তু একবার আমাদের রিকোয়েস্ট করে দেবেন প্লিজ। আর এই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যারা আপনারা করতে চান অবশ্যই সাপোর্ট দেখান, করে যান এইভাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।